হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অফ প্রোঅ্যাক্টিভ একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নগদ প্রদান জাবেদাটা কিভাবে সলভ করতে হয় উইথ আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যাতে তোমাদের এই টপিকটায় কোনো প্রবলেম না থাকে। তো আসো শুরু করা যাক। তো নগদ প্রদান জাবেদাটা কি, সবার আগে এটা ক্লিয়ার করে রাখি। নগদ প্রদান জাবেদারা হচ্ছে এমন এক ধরনের জাবেদা যেখানে শুধুমাত্র তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইখান থেকে কি পরিমাণ ক্যাশ, অর্থাৎ নগদ টাকা বের হয়ে যাচ্ছে তোমার ব্যবসা থেকে, সেইটাই শুধুমাত্র লিপিবদ্ধ করা হয়। এইটা যে কোনো কিছু থেকে যেতে পারে। এটা যেতে পারে ধরো তোমার পণ্য থেকে চলে যেতে পারে, তারপরে ধরো তোমার সম্পদ কিনতে পারো এই কারণে চলে যেতে পারে, তুমি পাওনাদারকে হয়তো পরিশোধ করলা সেই কারণে চলে যেতে পারে। কি কারণে যাচ্ছে সেইটা আমাদের দেখার মূল বিষয় না। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে ক্যাশ বাইরে চলে যাচ্ছে। যদি বাইরে চলে যায় সেই ক্ষেত্রে আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। তো আশা করি তোমরা কোর কনসেপ্টটা বুঝতে পেরেছো যে নগদ প্রদান জাবেদায় কি লিপিবদ্ধ হয়। এতটুকু যদি বুঝে থাকো তাহলে মোটামুটি তোমরা বুঝেই গেছো। এরপরে জাস্ট ইমপ্লিকেশনটা দেখবো কিভাবে ম্যাথটা করতে হয়। তো এখানে আমি একটা প্রশ্ন নিয়ে নিয়েছি, এই প্রশ্নটার মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করবো। তো দেখো এখানে সিলেটের অমিয় ট্রেডার্সের 2024 সালের মার্চ মাসের কিছু লেনদেন দেওয়া আছে। তো সবার আগে কাজ কি? সবার আগে আমাদের কাজ হচ্ছে লেনদেনগুলো থেকে কোনগুলোর মাধ্যমে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে নগদ টাকা আমাদের কোম্পানি থেকে বের হয়ে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করা। তো আমরা লেনদেনগুলো পড়ার মাধ্যমে আগে চিহ্নিত করি সেই লেনদেনগুলোকে। তো সবার আগে আমরা যদি 5 তারিখের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 8,000 টাকা। তো এটা আমাদের কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হবে। তো আসো আমরা আমাদের নগদান বইয়ের যে বক্সটা আছে সেখানে চলে যাই। তো এইখানে আমি বক্সটা এঁকে রেখেছি। এইটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড বক্স। বক্সটা অবশ্যই মাথায় রাখবা কি কি করতে হয়। মুখস্থ করার কিছু নেই, যদি প্র্যাকটিস করো তাহলে মোটামুটি তোমাদের আয়ত্তে চলে আসবে। এখানে হচ্ছে সবার আগে বিবরণের বক্সে ডেবিট হিসাব খাতটা দিতে হবে। তারপর হচ্ছে একটা সূত্রের ঘর থাকবে, তারপরে ক্রয় পাওনাদার আর অন্যান্য হিসাব, এগুলো ডেবিটে থাকবে। কেননা যখন আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো থেকে নগদ টাকা চলে যায়, এগুলোর কারণে নর্মালি নগদ টাকাটা চলে যায়। আর নগদ হিসাবটা ক্রেডিট আছে, কারণ নগদটা হচ্ছে ক্রেডিট, একটা সম্পদ। ক্রেডিট হচ্ছে মানে তোমার সম্পদটা কমে যাচ্ছে। আর প্রাপ্তবারটা কি? প্রাপ্তবারটা মানে হচ্ছে পাচ্ছি, সেইটা ক্রেডিট হয়। তো তুমি নর্মালি ডিসকাউন্ট, ধরো ডিসকাউন্টটা তুমি পাও কখন? যখন হচ্ছে তুমি কোনো কিছু ক্রয় করো, তো সেই ক্ষেত্রে তুমি প্রাপ্ত হয়। তো এই জন্য এটা হচ্ছে আমাদের কি নগদ প্রদান যাবে দেয়া আসবে। তো এই আমাদের বক্সটা রেডি আছে, আমরা জাস্ট এখানে টাইটেলগুলো দিয়ে নিব। আমরা নগদ প্রদান জাবেদারা করছি সিলেটের অমিয় ট্রেডার্সের জন্য। তো এটাকে আমরা লিখে নিব বক্সের উপরে। তো আমি কিন্তু আমাদের যে কোয়েশ্চেন আছে সেটা টাইটেল বসিয়ে নিলাম, এরপরে শুধু তারিখ ওয়াইজ আমরা হিসাবগুলোকে লিপিবদ্ধ করব। তো সবার আগেই আমাদের যেহেতু 5 তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা আসবাবপত্র হিসাবটি লিপিবদ্ধ করব। তো স্টুডেন্টস, মার্চের 5 তারিখ কিন্তু আমি লিপিবদ্ধ করে ফেললাম। এখন এইখানে আমি একটু ক্লিয়ার করি যে আমি যেই আসবাবপত্রটা ক্রয় করলাম, হ্যাঁ, এইটা কিন্তু আমি কি করছি? ক্রয় করছি। তো এই ক্রয় হিসাবটাকে আমি এই ক্রয়ের বক্সে কেন লিপিবদ্ধ করলাম না? তোমাদের মনেও যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে তোমাদের বেসিকটা একটু স্ট্রং করতে হবে। কেননা আমরা জানি একটা কোম্পানির যেই সম্পদ থাকে সেইটা কিন্তু পণ্যের আন্ডারে পড়ে না। সম্পদ আর পণ্য কিন্তু টোটালি কি ডিফারেন্ট। পণ্যটা হচ্ছে আমরা দৈনিক ক্রয় বিক্রয় করি, আর সম্পদটা হচ্ছে আমরা ওয়ান্স ইন আ ওয়াইল, অর্থাৎ মাঝে মাঝে, ধরো বছরে একবার দুইবার, মাসে একবার, বা যখন প্রয়োজন শুধুমাত্র তখনই ক্রয় করি। তো এই সব ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা এই ক্রয় হিসাব বলো বা তোমরা বিক্রয় হিসাব বলো, এগুলোর আন্ডারে কিন্তু যাবে না। কেন যাবে না? আমরা হচ্ছে ক্রয় বিক্রয় শুধুমাত্র আমাদের যেই মুনাফা জাতীয় লেনদেনগুলো আছে, অর্থাৎ আয় বা ব্যয় হোক, প্রাপ্তি প্রদান হোক, সেই ক্ষেত্রে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করে থাকি। কিন্তু আমরা যদি সম্পদের কথা বলি, সম্পদটা কিন্তু আমরা একবারই কিনি, তো এটা কিন্তু আমাদের ক্রয়ে যাবে না। তো এই ভুল কিন্তু করা যাবে না। তোমাদের যদি ম্যাথ মিলেও যায় এইভাবে করে, তারপরে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। তো অবশ্যই সম্পদ ক্রয়ের ক্ষেত্রে অন্যান্য হিসাবে লিপিবদ্ধ করতে হবে। আর যদি বলা থাকতো নগদে পণ্য ক্রয় করছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতাম। তারপরে মার্চের 15 তারিখ বলা আছে ঋণের সুদ প্রদান 1200 টাকা। দেখো এইখানে যদি শুধু বলা থাকতো ঋণের সুদ, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা আয় ধরতাম। কিন্তু এইখানে বলা আছে যে সুদটা প্রদান করছি, তো এই ক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে কি আমরা সুদটা দিছি। তো এইটাও কিন্তু আমাদের জন্য ব্যয়, আর এইটার জন্য আমাদের কি হয়েছে, যে ক্যাশটা আছে এটা কোম্পানি থেকে বের হয়ে গেছে। তো এইটাকে আমাদের লিপিবদ্ধ করতে হবে আমাদের যে নগদ প্রদান জাবেদা আছে সেই বক্সে। তো এইটাকে আমি লিপিবদ্ধ করে দিলাম। অ্যাগেইন সেম রিজন, দেখো এইখানে কিন্তু ক্রয় বা পাওনাদারের সাথে ঋণের সুদের কোনো সম্পর্ক নাই। ঋণের সুদটা হচ্ছে আলাদা হিসাবে পড়তেছে অন্যান্য হিসাবে, এই কারণে অন্যান্য হিসাবে যে ডেবিট ঘরটা আছে সেখানে লিপিবদ্ধ দিলাম। আর যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, যেটার জন্য অবশ্যই আমরা প্রস্তুত করছি, সেই ক্ষেত্রে 1200 টাকা নগদান ঘরেও ক্রেডিট হয়ে গেল।
এরপরে আমরা যদি কোয়েশ্চেনের দিকে লক্ষ্য করি, আমরা দেখব মার্চের 20 তারিখ সালামকে পরিশোধ করা হলো 1900 টাকা এবং বাপ্তা প্রাপ্তি হলো 100 টাকা। ধরো তোমার একজন পাওনাদার, সে তোমার কাছে কত টাকা পায়? 1900 টাকা পায়, ঠিক আছে? তো তুমি তাকে 1900 টাকা দিয়ে দিলা। এই যে 1900 টাকাটা দিয়ে দিলা, সে খুশি হয়ে বা ধরো কোনো কারণে তোমাকে 100 টাকা ডিসকাউন্ট দিল। তো এই যে তুমি তাকে 1900 টাকাটা দিয়ে দিলা, এইখানে কি হয়েছে? তোমার কিন্তু ক্যাশ টাকা কমে গেছে। ধরো তুমি ক্যান্টিনে কিছু খাবা, সিঙ্গারা খাবা, তোমার বন্ধু থেকে তুমি ধার নিছো, তো তুমি এখন পাওনায় পড়ে গেছো। তো তুমি যখন টাকাটা আবার ফেরত দিচ্ছ, তোমার কিন্তু ক্যাশ কমে যাচ্ছে। এখন যেহেতু তুমি ওই দিনেই টাকাটা ফেরত দিচ্ছ, তো এই জন্য কি হয়েছে? তোমার বন্ধু তোমার কাছে খুশি হয়ে বলছে, আচ্ছা থাক দোস্ত, তুই তো 50 টাকা নিছিলি, তোর 10 টাকা দেওয়ার দরকার নেই, ওইটা আমি তোরে ট্রিট দিলাম। তো এই 10 টাকাটা কিন্তু অবশ্যই মাইনাস করে দেখাতে হবে, কিন্তু পাওনাদারের যেই ঘরটা আছে সেইখানে কিন্তু আবার ফুল টাকাটা দেখাতে হবে। তো আসো আমরা দেখি এটাকে কিভাবে বসাবো। তো দেখো আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখন এইটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, এটা আমি একটু এক্সপ্লেন করি। যেইটা বললাম, সালমা পাওনাদার, আমি হিসাবে কি করলাম? পাওনাদার হিসাবে আমি 1900 টাকা, অর্থাৎ ফুল যেই টাকাটা আছে সেইটাই কিন্তু আমি লিখে নিচ্ছি, কেননা পাওনাদার যেই টাকা পাবো আমি সেই হিসাবেই লিপিবদ্ধ করব। তারপরে আরেকটা কথা বলা ছিল যে বাট্টা প্রাপ্তি 100 টাকা, অর্থাৎ এই যে 1900 টাকাটা তোমার দেওয়ার কথা, সেইখান থেকে আবার তোমার বন্ধু তোমাকে 100 টাকা ডিসকাউন্ট দিছে, যে 100 টাকা দেয়া লাগবে না। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি টাকা যাচ্ছে কত বলো? 1800 টাকা। এখন এই 1800 টাকার 1900 টাকার মধ্যে যে 100 টাকার ডিফারেন্স, এটাকে তো লিপিবদ্ধ করতে হবে। আমি যদি ডেবিটে লিখে রাখি 1900 টাকা আর ক্রেডিটে লিখে রাখি 1800 টাকা, তো এটা একটা মিসম্যাচ হয়ে গেল না? ব্যালেন্স তো মিলবে না। তো এই কারণে এই যে প্রাপ্ত যেই বাট্টাটা আছে, এই ঘরে আমরা 100 টাকা যেই ডিসকাউন্ট পেলাম সেটাকেও লিপিবদ্ধ করে রাখবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রাপ্ত বাট্টাটা কেন নগদ প্রদান জাবেদার ঘরে বসবে, কেননা আমরা যখন টাকা প্রদান করি যদি ডিসকাউন্ট পাই, সেটা হচ্ছে আমাদের লাভ, ওই টাকাটা আমাদের লাভ হচ্ছে। এরপর আমাদের এন্ট্রি লাস্ট যেই নগদ প্রদানটা আছে সেটা হলো মার্চের 30 তারিখ। বলা হয়েছে পণ্য, পণ্য কি করেছে? আমরা ক্রয় করেছি 6000 টাকা। তো দেখো এখানে কিন্তু আমরা কোনো সম্পদ ক্রয় করিনি। তো এটা কিন্তু 5 তারিখ আর 30 তারিখের ডিফারেন্স তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই যে এখানে পণ্য ক্রয় করছি, এইটাকে আমরা ক্রয়ের ঘরে লিপিবদ্ধ করব। তো আসো এটাকে আমরা লিপিবদ্ধ করে দেই। তো স্টুডেন্টস, আমার কিন্তু হিসাবগুলোকে লিপিবদ্ধ করা শেষ। এখানে আমি 30 তারিখে লিপিবদ্ধ করলাম। ক্রয় করার কারণে যেহেতু আমার পণ্য ক্রয় হয়েছে, ব্যয় হয়েছে, এই ক্রয়টাকে, এই ক্রয়টা আমরা জানি একটা ব্যয় হিসাব। তো এই ব্যয় হিসাবে 6000 টাকা লিপিবদ্ধ করে দিলাম। আর যেহেতু ক্রয় করার কারণে নগদ টাকা চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা নগদান হিসাবেও ক্রেডিট করে দিলাম 6000 টাকা। এরপর আমাদের জাস্ট হিসাবগুলোকে যোগ করতে হবে। তো আমি হিসাবগুলোকে যোগ করে পাই প্রতিটি ঘরে ক্রয় হিসাবে 6000 টাকা, পাওনাদার হিসাবে 1900 টাকা, অন্যান্য হিসাবে 9200। আবার এই ক্রেডিট যেই সাইডটা আছে সেই দিকে আমি পেলাম নগদানে 17000 টাকা আর প্রাপ্ত বাট্টায় 100 টাকা। তো দেখো এখানে দুইটা সাইড আছে, একটা হলো ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড। এখন যদি আমি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দেখি, দুই দিকেই কিন্তু আমার টাকা সমান আছে, অর্থাৎ ডেবিট সাইডেও আমার আসতেছে 17100 টাকা, আবার ক্রেডিট সাইডেও আমার আসতেছে কত? 17100 টাকা। তো আমার কিন্তু ম্যাথটা হয়েছে। তো তোমাদের কোনো কারণে যদি ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের টাকা সমান না হয়, তার মানে বুঝে নিতে হবে যে ম্যাথটাই ভুল হয়েছে, কোথাও হয়তো আমাদের লিপিবদ্ধ করতে ঝামেলা হয়েছে। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো ম্যাথটা শেষ করার আগে আমি লাস্ট একটা জিনিস মেনশন করে নিতে চাই, সেইটার জন্য আমরা একটা এন্ট্রি দেখবো। দেখো আমি এখানে একটা এন্ট্রি লিখে নিলাম যে ফয়সালের নিকট থেকে ক্রয় করছি 5000 টাকা। তো এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো এইটা ভাবতেছো যে এই যে ফয়সালের নিকট থেকে ক্রয় করলাম, এইটাকে আমরা কি করব? এটাকে আমরা ক্রয় হিসাবে বসায় দিব আর নগদানে বসায় দিব। অথবা ধরো এখানে ফয়সালের নিকট থেকে কোন একটা সম্পদও হইতে পারে, যে ফয়সালের নিকট থেকে ধরো আসবাবপত্র ক্রয় করলাম, সেই ক্ষেত্রে হয়তো অনেকে অন্যান্য হিসাব আর নগদান হিসাবে বসাইতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কমপ্লিটলি ভুল, এটা যদি বসাও সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা হবে না। যদিও দুই সাইড মিলে যাবে, ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হয়ে যাবে, কিন্তু তোমাদের কিন্তু ম্যাথটা মিলবে না। কেননা আমরা জানি যদি কারো নাম উল্লেখ থাকে, বুঝছো, যদি নাম উল্লেখ থাকে আর যদি নগদ কথাটা উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে সেই লেনদেনটা কিন্তু আমরা ধরে নেই যে ধারে হবে। অর্থাৎ এই যে এখানে ফয়সালের নিকট থেকে ক্রয় করছো, সম্পদ হোক বা পণ্য হোক, এই যে 5000 টাকাটা ক্রয় করছো, এইটা কি? এটা হচ্ছে তোমার ধারে হয়েছে। এখানে কিন্তু কোনো নগদ লেনদেন হয় নাই, যেহেতু একটা নাম আছে আর নগদ কথাটা উল্লেখ নাই। তো এরকম যদি একটা নাম থাকে ক্রয় বা যে কোনো ব্যয়ের ক্ষেত্রে, বা ধরো এটা নগদ প্রাপ্তি জাবেদাও হইতে পারে, সেই ক্ষেত্রে নাম থাকলো বা নগদ কথা উল্লেখ নেই, সেই ক্ষেত্রে কিন্তু
এই লেনদেনগুলো আমাদের জাবেদায় যাবে না, কেননা এই লেনদেনের নামই কিন্তু কি, এই লেনদেনের নামই হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা। এখন এইটার সাথে কিন্তু নগদ কথাটা জড়িত আছে, তো সুতরাং যেটা হচ্ছে ক্যাশে হচ্ছে না অর্থাৎ নগদে হচ্ছে না সেইটা আমাদের লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, ম্যাথে কোনো সমস্যা নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারো অ্যান্ড চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইবার দিয়ে রাখতে পারো, অ্যান্ড ফর ফিউচার আপডেটস আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও চাইলে ফলো করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।